অনেকেই আজকাল ভূতের গল্প ইউটিউবে বলছে, তাদের মধ্যে কতটা সততা আছে বা কতটা তাদের ইন্টেনশন ঠিক সেটা নিয়ে কিন্তু আমার সন্দেহ আছে। আজ থেকে প্রায় 8 মাস আগে আমি শুরু করেছিলাম প্রিয়াংশী ডিরেকশনে সত্যি ভূতের গল্প এই সিরিজটা, যার অলরেডি 56টা এপিসোড আমার এই প্লেলিস্টে তোমরা দেখতে পাবে, যে চ্যানেলের নাম হচ্ছে ক্রাইম মাস্টার ডোডো। আমার জীবনের শোনা, জানা এবং মানুষের থেকে কালেক্ট করা সমস্ত রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে সমস্ত ইনসিডেন্টগুলোকে গল্পের আকারে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করেছি। সেখানে কোনো এডিট থেকে শুরু করে কোনো কিছুই ছিল না, এবং শুধুমাত্র গল্পগুলো নয়, গল্পগুলোর পেছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাও কিন্তু আমার বানানো ছিল। এবং প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ যারা নিয়মিত আমার গল্পগুলো শোনো এবং আমাকে এখনও ফিডব্যাক দিচ্ছ, খুব ভালো লাগে, কমেন্টস করো। যারা যারা প্রথম আমার চ্যানেলটা দেখছো সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো ভিডিওগুলো, তোমাদের বন্ধুদেরকে দেখতে সাহায্য করে দাও। এবং এই চ্যানেলের প্রিমিয়াম পার্টনারশিপও তোমরা গ্র্যান্ট করতে পারো নিজের জীবনে, মানে আমাদের এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করার পরেও আমাদের মেম্বারশিপ নিতে পারো। মান্থলি একটা ছোট্ট টাকা তোমাদেরকে দিতে হবে ইউটিউবকে, তার জন্য তোমরা এক্সক্লুসিভ সমস্ত কন্টেন্ট আমাদের এই চ্যানেল থেকে পাবে। আজকের যে ঘটনা তোমাদের সামনে রাখবো সেই ঘটনা বলার আগে তোমাদেরকে এটুকু বলবো, প্লিজ একটুখানি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ, সমস্ত জায়গায় চ্যানেলের লিঙ্কটা একটু পাঠিয়ে দাও, কারণ তোমরা ছাড়া তো আমার কেউ নেই। আমার সাবস্ক্রাইবার তোমরা, আমার জোর তোমরা, মানে আমার পক্ষে সম্ভব নয় টাকা দিয়ে একটা চ্যানেলকে প্রমোট করা বা পাবলিসিটি করা। আজকে আমার সাথে ব্লুও আছে। আজকে ভূতের গল্প যেটা বলবো তোমাদেরকে, সত্যি ভূতের গল্প, মানে ভৌতিক ঘটনা যেটা বলবো, সেই ঘটনার সাক্ষী ব্লুও হবে, কারণ ব্লুও প্রথমবারের জন্য এই গল্পটা শুনবে। আজকে আরেকটা জিনিসও শেয়ার করবো। বেশ কিছুদিন আগে একটা ইউটিউব ভিডিওর মাধ্যমে দেখছিলাম যে একটা মেয়ে, আমি নামটা ঠিক মনে পড়ছে না, কি আচার্য নামের বানান, মানে তোমার আছে, মানে কি বলে ওটাকে, টাইটেল আছে আচার্য। সে দেখছি আমার এই নামটাকে আমার পারমিশন ছাড়া ব্যবহার করে একটা সিরিজ করছে ইউটিউবে, সেও নাম দিয়েছে সত্যি ভূতের গল্প। কেন এরকম ভাবে নাম চেঞ্জ করে আমি জানি না। যাই হোক, আজকের ঘটনাটা ঘটেছিল কলকাতা শহরের ইন্দ্রপুরী স্টুডিও। টলিগঞ্জে যারা থাকো বা এই কাছাকাছি যারা থাকো, সাউথ কলকাতা বা নর্থ কলকাতায়, তারা খুব ভালো করে জানো ইন্দ্রপুরী স্টুডিও আমাদের এই দক্ষিণ কলকাতার বুকে একটা উল্লেখযোগ্য স্টুডিও, যেখানে ফিল্ম থেকে শুরু করে সিরিয়াল, বিজ্ঞাপন থেকে শুরু করে কর্পোরেট সিনেমা সব কিছু কিন্তু শ্যুট হয়। খুব পুরনো একটা স্টুডিও, যেখানে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে অমিতাভ বচ্চন সবাই শ্যুট করেছে নিজেদের ক্যারিয়ারের বিভিন্ন সময়। টালিগঞ্জ মেট্রো, মানে মনায়ক উত্তম কুমার মেট্রোর ঠিক অপোজিটে ইন্দ্রপুরী স্টুডিও অবস্থিত। এবং এই ইন্দ্রপুরী স্টুডিওতে আমিও শ্যুট করেছি দীর্ঘদিন ধরে, যখন রবি ওঝা স্যার বেঁচে ছিলেন। এই মুহূর্তে নিমফুলের মধু বলে একটি ধারাবাহিক ওখানে শ্যুট হয় নিয়মিত, এবং আরও অনেক মেগা সিরিয়াল সিনেমা ওখানে শ্যুট তো হয়। কারণ টালিগঞ্জের এরম যে মানে একদম মধ্যস্থলে ইন্দ্রপুরী স্টুডিও, সেই কারণেও কিন্তু প্রডিউসাররা বা ডিরেক্টররা ওখানে শ্যুট করার সিদ্ধান্ত নেয় প্রত্যেকটা সময়। আজকে যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা আমার শোনা বুম্বার কাছ থেকে। বুম্বা একজন অভিনেতা, এবং বুম্বা ইন্দ্রপুরী স্টুডিওতে শ্যুট করতো বিভিন্ন দিন, বিভিন্ন সময়। তার একদম স্ট্রাগলের বিভিন্ন মানে সময়ের গল্প সে আমায় বলেছে। কিন্তু ইনিশিয়ালি সে যখন প্রথম মহেশতলা থেকে আসে ইন্দ্রপুরী স্টুডিওতে প্রথমবারের জন্য শ্যুট করতে বা সুযোগ খুঁজতে, সেই বছরটা ছিল 2007 সাল। সেই সময় একটি সিরিয়াল হতো এক আকাশের নিচে। সেই সিরিয়ালে একটি ছোট্ট ক্যারেক্টার প্লে করার জন্য, মানে একদিন বা দুদিনের চরিত্র প্লে করার জন্য বুম্বা আসে ইন্দ্রপুরী স্টুডিওতে, এবং সেখানে প্রথমেই তাকে ঢুকতে দেওয়া হয় না। অনেক রিকোয়েস্ট করে, অনেক লোকের নাম করে ফাইনালি সে ঢুকে যায় ইন্দ্রপুরী স্টুডিওতে। এবং ঢুকে সেখানে সে বলে যে আমাকে ডাকা হয়েছে এখানে এই সিরিয়ালের যিনি স্কেডিউলার বা প্রোগ্রামার, যিনি ঠিক করে যে কে কবে শ্যুট করবে, কার কবে ডেটস পড়বে, সেই ভদ্রলোক আমাকে ডেকেছে এবং আমি তার সঙ্গে দেখা করতে এসেছি। প্রথমেই সিকিউরিটিরা যেরকম বলে, প্রদ্যুৎ দা বলে একজন ছিল, তিনি বলেছিলেন যে না, এখন ঢোকা যাবে না, এখন এখানে পারমিশন ছাড়া ঢোকা যাবে না, তোমার কাছে আর্টিস্ট ফোরামের কার্ড আছে? তখন বুমা বলে না, আমার কাছে কার্ড নেই, বলে তো ঢোকাই যাবে না। তখন দূর থেকে যে ভদ্রলোক ওকে ডেকেছিল, তখনকার দিনে পোস্ট কার্ড সাইজের ছবির পেছনে নাম, ঠিকানা, বয়স থেকে শুরু করে হাইট, সুইমিং করতে পারে হ্যাঁ কি না, ঘোড়ায় চড়তে পারে, বাইক চালাতে পারে, গাড়ি চালাতে পারে, চোখের মনির রং কি, কি ভাষা জানে, আগে কোথাও কাজ করেছে কিনা, সমস্ত এক্সপিরিয়েন্স দিয়ে একটি বায়োডেটা সেটাকে পোস্টকার্ড সাইজের ছবির পেছনে দিতে হতো। সেইভাবেই তখনকার দিনে কাস্টিং হতো বা অডিশনসের আগে ইনিশিয়ালি ছবি সাবমিট করার একটা প্রথা তখন চলতো। যে বুম্বাকে দেখতে পায় ভেতরে সেই প্রোগ্রামার যিনি বুম্বাকে ডেকেছিলেন, এবং সে দেখতে পেয়ে বলে এই ওকে ছেড়ে দাও, ওকে ভেতরে আসতে দাও।
বুম্বা তারপর ফাইনালি ভেতরে আসে, গল্প শুনতে শুনতে ঘুমিয়েই পড়লো একজন, দেখো কি অবস্থা, মানে যা তা চলছে। এনিওয়ে, এবং বুম্বা ভেতরে ঢোকে, ফাইনালি বুম্বার ছবি নেয়, এবং বুম্বার হাইট এতটা সুন্দর, এবং বুম্বার বাচন ভঙ্গি বা কথা বলার যে স্টাইল বা ওর যে উচ্চারণ ক্ষমতা, গলার যে কণ্ঠস্বর, সেই সব কিছুতে খুব ভালো লাগে সেই সব কিছু সেই প্রোগ্রামারে। তিনি তখন বুম্বাকে আলাপ করে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সাথে, সুমাল্য বলে। সুমাল্য তখন বুম্বাকে একটা অডিশন দেওয়ার জন্য ফ্লোরে নিয়ে যায়। ফ্লোরে প্রথমবারের জন্য সুমিত্রা মুখার্জি থেকে শুরু করে সবাইকে বুম্বা দেখে প্রচণ্ড খুশি হয়, এবং বুম্বা তখন মানে শুটিং কেমন হয় প্রথম দিনের অভিজ্ঞতা ওর হয়। হওয়ার পর ওকে বলা হয় যে তুমি কালকে আরেকবার এসো, আজকে তোমার যে এবার শ্যুট করলাম অডিশনটা, সেটা আরেকবার ডিরেক্টর দেখতে চাইছে সামনাসামনি শ্যুট করার সময়, তুমি কালকে আরেকবার এসো। বুম্বা ক্যারেক্টার কি, কতদিন চলবে, কত টাকা পাবে, কোনো কিছু জিজ্ঞেস করার সাহস ওখানে দেখায় না। বাড়ি ফিরে আসে। পরের দিন বুম্বাকে ডাকা হয় সেকেন্ড হাফে 2:30-র সময়। ও সেকেন্ড হাফে ইন্দ্রপুরী স্টুডিওতে ঢুকে যায়। সেকেন্ড দিন ঢুকতে কোনো সমস্যা হয় না, যেহেতু প্রথম দিন এর আগের দিন সিকিউরিটির সঙ্গে ওদের প্রোগ্রামার আলাপ করিয়ে দিয়েছিল। যাই হোক, ঢোকার পর ফ্লোরে বসে থাকে। যখন বাজে সন্ধ্যে 7টায়, তখনও ওকে ডাকা হয় না। ওকে বলা হয় একটা মেকআপ করা হবে, কিন্তু মেকআপ তো করা হয় না, কস্টিউমও দেওয়া হয় না, এবং ওকে ওই এরিয়ার মধ্যেই বসে থাকতে বলা হয়। ওকে কোনো চা দেওয়া হয় না, কোনো খাবার দাবার দেওয়া হয় না, যেখানে পাশাপাশি সমস্ত অভিনেতা অভিনেত্রীরা চা খাবার দাবার খাচ্ছে। তখনকার আর্টিস্ট ফোরাম বা তখনকার শুটিং ফ্লোর বা স্টুডিওর কালচারটাও একটু আলাদা ছিল। তখনকার দিনে আর্টিস্টরা মেকআপ রুমে বসলেও, মেকআপ রুম তো এসি ছিল না তখন, সব মেকআপ রুম, এবং এই সমস্ত যারা নতুন আর্টিস্ট তাদেরকে না বাইরে বসিয়ে রাখা হতো বেঞ্চের মধ্যে। মশার কামড় খাচ্ছে, কিছু খাইনি, তাড়াহুড়ো করে চলে এসছে মহেশতলা থেকে অনেকটা আমাদের ইন্দ্রপুরী স্টুডিও। ওখানে বসে আছে, বেঞ্চে বসে আছে। যখন বেজে গেছে প্রায় রাত 9টা, তখন ও একবার জিজ্ঞেস করেছে প্রোগ্রামারকে, দাদা আমি কি থাকবো, কারণ আমাকে হবে, কারণ আমি তো প্রায় 2:30 থেকে বসে আছি। তখন প্রোগ্রামারকে বলে, এটা স্টুডিও তো, এখানে কিছু নির্দিষ্ট নিয়ম আছে, এবং এই শুটিংয়ের কোনো আবার নিয়ম নেই, মানে তোমাকে আসতে হবে ঠিকই, তুমি তোমার তরফ থেকে কোনো ভুল করতে পারবে, তোমাকে পাংচুয়াল হতে হবে, কিন্তু স্টুডিওর শুটিং কতক্ষণ চলবে তার কোনো গ্যারেন্টি নেই, এবং ডিরেক্টর যখন ডাকবে তখনই তোমাকে আমরা প্রেজেন্ট করবো। ততক্ষণে অলরেডি বুম্বার মেকআপ হয়ে গেছে, এবং নিজে বাড়ি থেকে যে জামা কাপড় পরে এসেছিলো সেটাই পরে আছে। এবং তখন বুম্বা আবার জিজ্ঞেস করে যে আমি কি কোনো স্ক্রিপ্ট বা কোনো কিছু রেডি করবো যেটা ওখানে বলতে হবে? বলছে কিচ্ছু বলতে হবে না, স্ক্রিপ্ট ডিরেক্টর চাইলে তোমায় দেবে। বলো ঠিক আছে, বসে আছে। যখন বাজে 11:30 রাত, তখন বুম্বার কি মনে হলো এতক্ষণ বসে আছে বেঞ্চে, বসে কামড় খাচ্ছে, একটু হেঁটে আসুক। এবার না বলে বেরোতেও পারছে না, বারবার প্রশ্নও করতে পারছে না যে বাইরে যেতে পারবে কিনা, খিদে পেয়ে গেছে অলরেডি। হাঁটতে ইন্দ্রপুরী স্টুডিওর পেছন দিকে একটা ওয়ার্কশপ টাইপের আছে, সেখানে যায় বুম্বা, এবং সেখানে হাঁটতে অনেকক্ষণ ধরে সেখানে হাঁটছিল, এবং ঘুটঘুটে অন্ধকার সেই পোর্শনটায় লাইট নেই। আজও তোমরা যখন ইন্দ্রপুরী স্টুডিওর পাশ থেকে যখন গড়িয়ার দিকে যাবে, যদি হেঁটে যাও, ইন্দ্রপুরী স্টুডিওর যে গেটটা, যার উপরে এরকম একটা হাফ সার্কেল ওয়েতে একটা লেখা আছে ইন্দ্রপুরী স্টুডিওস প্রাইভেট লিমিটেড, তার পাশের একটা গেট আছে, একটু ছাড়িয়ে গেলেই, ওটাও কিন্তু স্টুডিওর পেছনের পোর্শন। ওই পোর্শনটায় বুম্বা পৌঁছে যায় হাঁটতে, এবং পৌঁছে যাওয়ার পর ওখান থেকে হঠাৎ করে যেন মনে হয় একটা ছেলে ওই পোর্শনে যে দোতলা বিল্ডিং আছে যার উপরে শেড রয়েছে, মানে ওগুলো ফ্লোর স্টুডিও, এখন কোনো শ্যুট হয় না, ওই ফ্লোরের ওপরে যে বারান্দা, বাইরে বারান্দা আছে ইন্দ্রপুরী স্টুডিওতে রেলিং দেওয়া, সেখান থেকে কেউ একটা হেঁটে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে বুম্বার দিকে তাকিয়ে। বুম্বা এখানে কি করছে, ও কি অডিশন দিতে এসে এখানে এরকম বোর হতে হাঁটছে? বুম্বার সামনে যায়, গিয়ে বলে কি হলো, তুমিও কি অডিশন দিতে এসছো? বলছে অডিশন। তখন সেটা বুম্বার দিকে তাকিয়ে বলে, তুমিও অডিশন দিতে এসছো এখানে? কখন এসেছিলে, সকালবেলা? বুম্বা বলে না, সকাল না, 2:30-র সময় এসেছিলাম আমি। বলছে 2:30-র সময় তুমি এসেছিলে, এখনো তুমি বসে আছো? তুমি কি বুঝতে পারছো না তোমার অডিশনটা হবে না? এভাবে অডিশন হয় না, এভাবে কেউ সুযোগ পায় না, কোনো মধ্যবিত্ত, কোনো নিম্ন মধ্যবিত্ত ঘরের কোনো ছেলে এভাবে সুযোগ পায় না, কিন্তু মেয়েরা কিন্তু অনেক কিছু করলে সুযোগ পেয়ে যায়। বুম্বা বলে আরে কি বলছো, আরে চেষ্টা করলে ভগবানকে পাওয়া যায়, আর তো সুযোগের কথা, আর সুযোগ পেয়ে যাবো, কোনো চিন্তা নেই। এইটা শোনার পর না বুম্বা হঠাৎ করে একটু স্ট্রাইক করে, মানে ওই যে লোক ছেলেটা হঠাৎ করে এরকম বললো কারণ যে মেয়েরা সুযোগ পেয়ে যায়, ও সুযোগ পায় না। সেটা তখন বলে যে আসলে আমি এখানেই থাকি। বলছো এই অন্ধকার, এই ঘুটঘুটে জায়গায় তুমি কি করো, এখানে মশার কামড়ে তুমি মরে যাবে। বলছে তখন সেটা শুনে সেটা হা করে এসে উঠে বলছে কতবার মরবো আমি,
বুম্বা বলে উফ বাবা চলো ওদিকটা চলো, চলো বলে ছেলেটা হাঁটতে 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 ওইদিকে যায় এবং বুম্বাকে ছেলেটা দেখাতে শুরু করে যে এই যে তুমি ফ্লোরটা দেখছো, এখানে দেবী চৌধুরানী শ্যুট হয়েছিল কিছুটা পোর্শন, এইখান থেকে উত্তম কুমার হেঁটে হেঁটে নিজের মেকআপ রুমে ঢুকতো, এই মেকআপ রুমের ভিতরে উত্তম কুমারের নিজের চেয়ার আছে, ইউজ করা চটি আছে এবং এখানে উনি বসতেন, এটাকে কি সুন্দর সংরক্ষিত করা হয়েছে দেখো বলে আরও প্রচুর ফ্লোর দেখায়। মানে এটা হচ্ছে সুচিত্রা সেনের নিজের পার্সোনাল মেকআপ রুম। এ দেখো এই জায়গায় বেবি অস্টিন গাড়ি রাখতো উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা অ্যাম্বাসেডার ছিল হ্যান্ড গিয়ারের, তখনকার দিনের প্রথম অ্যাম্বাসেডার টাইপ 1, সেটা 70s এখানে এনে রাখতো, সব জায়গা দেখাচ্ছিল। তখন বুম্বা বলে তুমি কিছু খেয়েছো? বলে না আমার খিদে পাইনি। ছেলেটা জিজ্ঞেস করে বুম্বাকে তুমি কিছু খেয়েছো? বলছে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, আমি খিদেতে ছটফট করছি, তোমার সঙ্গে এই কথা বলতে বলতে এতক্ষণ পর একটা গল্প করার লোক পেলাম, এই শোনো না একটুখানি ওই স্টুডিওর সামনে গিয়ে একটু আড্ডা মারি, কারণ হচ্ছে ওখানে হঠাৎ করে আমায় ডাকলে যদি না পায় না আমাকে বাদ দিয়ে দেবে, আর আমার এই কাজটার ভীষণভাবে প্রয়োজন। যাই হোক সেটা শুনে দুজনে মিলে ফ্লোরের পাশে দাঁড়িয়ে গল্প করছে এবং গল্প করতে করতে বুম্বা তো ভাবছে কতক্ষণ ওকে ডাকবে, কতক্ষণ অডিশন দেবে। তখন বুম্বা ছেলেটাকে বলছে তুমি এখানে কবে থেকে রয়েছো? বলছে আমি একদম অনেক বছর আগে থেকে এখানে রয়েছি, আমি তো এখানেই থাকি, আমি এখানেই সারাদিন কাটি এবং আমি খুব পছন্দ করি জানো তো সিনেমা, আমি সিনেমা গান এই যে শুটিংয়ের যে পরিবেশ, এখানকার খাবারের যে গন্ধ, এখানকার যে চায়ের গন্ধ, কোনো কিছুই খুব টেস্টি নয় কিন্তু আমার খুব ভালো লাগে, এখনও খুব ভালো লাগে। বলছে এখন মানে আগে ভালো লাগতো না? বলছে চিরকালই ভালো লাগে। তখন বুম্বা বলে যে আমি তো অনেকদিন ধরে থিয়েটার করছি, আমি যাত্রা করার অফার পেয়েছিলাম কিন্তু যাত্রায় তো অভিনয়টা করতে গেলে সেই পারফেকশনটা থাকে না, এত চেঁচিয়ে কথা বলতে হয় বা লাউড অভিনয়, সেখানে অরিজিনাল অভিনয়ের নষ্ট হয়, সেই কারণে যাত্রা করিনি। কিন্তু আমি সিরিয়ালে চান্স পেতে চাই, অনেক দিন ধরে চেষ্টা করছি এবং রবি ওঝার বিরাট বড় ফ্যান আমি, ওনার তো ডিরেকশন আমি এত বছর ধরে দেখছি, আমি চাই এই সিরিয়ালে একটা সুযোগ। এবং আমাকে আনন্দদা বলেছে, আনন্দদা মানে প্রোগ্রামার যে উনি বলেছেন যে একটা সুযোগ পেতে পারি, আমার অভিনয় উনি দেখেছেন গত শনিবার একাডেমি অফ ফাইন আর্টসে, ওখান থেকে আলাপ ওনার সাথে, আমি ওনার কথাতেই এখানে এসেছিলাম গতকাল, আজকে আবার ডেকেছি, এখন এখনো হচ্ছে না। বুম্বা হঠাৎ করে নিজের হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখছে, তখন বাজে রাত প্রায় 1:45। ঠিক আছে, ছেলেটা বলে এখানে এই শুটিং চলছে তো, এত কথা বলছি তো এরা রেগে যাবে, চলো একটু হেঁটে হেঁটে ওদিকটা যাই। বুম্বা ওর কথা শুনে এত ভালো লাগছে, হেঁটে 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 আবার সেই পোর্শনটায় চলে গেছে যেখানে প্রথম ছেলেটার সঙ্গে দেখা হয়েছিল পেছনের, যেখানে সেই লোহার সিঁড়ি দিয়ে ছেলেটা নেমে এসেছিল। তখন বুম্বা বলে আচ্ছা এই জায়গাটা এরম অবস্থা কেন গো, এই জায়গাটা এরম বন্ধ হয়ে যাওয়া কেন, এরম কেন? সেটা বলে এখানে সে অনেক ঘটনা, ছাড়ো না পরে একদিন। বলছে না এখনই বলো না, সময় আছে, এই তো দেখছো ডাকছে না, বাড়িও যেতে পারছি না, এখান থেকে মহেশতলা এত রাতে কিসে করে যাবো তাও জানি না। সেটা বলছে এখানে অনেক কিছু ঘটনা ঘটেছিল, তোমাকে বলবো, তুমি ভয় পেয়ে যাবে না তো? তুমি বলছে ভয়? যে ছেলেটা বাটানগর থেকে হেঁটে হেঁটে এইখানে আসতে পারে একটু অভিনয় করবে বলে, এবং সেই মানসিকতা রাখি আমি, এত রাতে যদি শুটিং নাও হয় বা যদি আমার অডিশনটা হয়ও, যদি কোনো গাড়ি না পাই, বাস না পাই, ট্রেন না পাই, আমি হেঁটে হেঁটে এখান থেকে বাড়ি ফিরবো, অতটা ক্ষমতা আমি রাখি। তোমার নামটা কি? বলে আমার নাম কল্যাণ। বলছে কল্যাণ আমার জীবনে না হারানোর কিছু নয়, হারানোর আর কিছু বাকি নেই, এটা বুম্বা বলে। এ তো গল্প শুনতে শুনতে মুখটা ঢুকিয়ে দিলাম আমার এখানে, এই মুখ দোকান এখানে সবাই ঠিক ভালো লাগছে তো তোমাকে গল্প শুনতে, খুব ভালো টুকু। যাই হোক, এবার কল্যাণ বলে বুম্বাকে যে হারানোর কিছু নেই, মানে বুম্বা বলছে আমরা গরিব, আমরা নিম্ন মধ্যবিত্ত, দিন আনি দিন খাই, আমার বাবা লোকের বাড়িতে রং করে, খুব কষ্ট করে এই জায়গায় এসেছি, আমাদের পুকুরটা নিয়ে নিয়েছে পাশের কাউন্সিলর পাড়ার, পুকুর ভরাট করে সেখানে বিরাট বড় ক্লাব ঘর বানাচ্ছে, আমাদের সব কিছু দখল হয়ে গেছে, আমাদের কথা সরকার শোনে না এবং এইভাবেই চলতে হবে, আমাদের মধ্যবিত্ত লোকদেরকে সবাই পাড়িয়ে চলে যাবে, আর হারানোর কী বা আছে, কী বা ডাকাতি করবে, কী বা চুরি করবে। যাই হোক তুমি বলো কেন বন্ধ এই ফ্লোরটা? তখন ছেলেটা গল্পটা শুরু করলো, বললো সালটা হচ্ছে 1992, সেই সময় অঞ্জন চৌধুরী খুব নাম করা এখানে পরিচালক ছিলেন কলকাতায়, এবং অঞ্জন চৌধুরীর ডিরেকশনে প্রচুর বড় বড় সিনেমা শ্যুট হয়েছে, কিছুটা পোর্শন NT1-এ, কিছুটা NT1 স্টুডিওসে, তার ইন্দ্রপুরীর একটু পাশেই, এবং কিছুটা শ্যুট হয়েছে এখানে ইন্দ্রপুরীতে আমাদের। এবং অঞ্জন চৌধুরীর সিরিয়ালে আমার খুব ইচ্ছে ছিল আমি সুযোগ পাবো, সিনেমাতে আমার খুব ইচ্ছে ছিল সুযোগ পাবো, কারণ আমার বাবা অঞ্জন চৌধুরীর প্রোডাকশনে চা দিত এবং প্রোডাকশনে কাজ করতো। সেই কথা মতোই পূর্ব মেদিনীপুর থেকে চলে আসি বাবার কথা এখানে,
এবং এসে এখানে কাজ করতে শুরু করি। প্রথম দিকে তো আমি এখানে অ্যাজ আ প্রোডাকশন গাই হিসেবে কাজ করতাম, প্রোডাকশন বয় হিসেবে কাজ করতাম। পরবর্তীকালে এখানে অঞ্জন জেঠু বলেছিল যে আমাকে জুনিয়র আর্টিস্ট হিসেবে এখানে নেবে বিভিন্ন বিভিন্ন সিনে, এবং অনেকগুলো সিনেমাতে তুমি আমায় দেখতে পারবে, অনেক সিনেমাতে। ৯৯ সালের পর ওনার যে ৫-৬টা ছবি হিট হয়েছিল, মোটামুটি তার মধ্যে ৪-৫টা সিনেমাতে তুমি আমাকে দেখতে পাবে, ভালো ভালো চরিত্র। সিনেমার নামগুলোও বললো বুম্বাকে, এবং তারপর কল্যাণ বলতে থাকলো যে খুব ভালো লাগতো জানো তো, তখনকার দিনে যে মহরত হতো, যে নারকেল ফাটিয়ে যে একটা পুজো হতো, সেসব শুটিংয়ের যে এক্সপিরিয়েন্স, তখনকার দিনে ক্যামেরা ক্যানে শুটিং হতো, এখনকার মতো এত ভুল করার সুযোগ ছিল না, এরকম ক্যাসেট ছিল না, তখনকার দিনে ক্যানে শুটিং হতো। একটা ক্যানের দাম ছিল তখনকার দিনে ৮ থেকে ১০ হাজার টাকা, মানে ১০ মিনিট শুটিং হলেই ১০ হাজার টাকা খরচা হয়ে যেত। তখনকার দিনে এত এক্সপেন্সিভ ছিল বাংলা সিনেমার শুটিং, গোটা ভারতবর্ষেই ক্যানে শ্যুট হতো তখনকার দিনে অ্যানালগ ক্যামেরাতে। বলছে সেই সময় এখানে শ্যুট করতাম, এবং আমি মাঝে মাঝে বাবাকেও অ্যাসিস্ট করতাম। মাঝে মধ্যে বাবার যদি শরীর খারাপ হতো আমি নিজে চা দিতাম সবাইকে, এবং আমার খুব ভালোবাসতো পুরো কাস্ট অ্যান্ড ক্রিউ, প্রত্যেকটা আর্ট ডিরেক্টর থেকে শুরু করে ক্যামেরাম্যান সবাই আমায় খুব ভালোবাসতো। এবং ছোটবেলায় আমি একটুখানি মোটা সোটা ছিলাম বলে আমি গুবলু বলে রাখতো সবাই। যাই হোক, আমি এখানে কাজ করতে শুরু করি, এবং আলটিমেটলি তারপর আমার এখানে একজনের সাথে দেখা হয়, আলাপ হয়, তার নাম সুস্মিতা, এবং সুস্মিতার সাথে আমার সম্পর্ক তৈরি হয়, এবং যেটা প্রেমে রূপান্তরিত হয়। আমি আর সুস্মিতা রেগুলার দেখা করতাম। এবং হ্যাঁ, বলে রাখি, সুস্মিতা এখানে এসেছিল জুনিয়র আর্টিস্ট হিসেবে। একটা মেয়ে নাচতে পারে, ভালো কবিতা বলতে পারে, প্রত্যন্ত বারুইপুরের গ্রাম থেকে এখানে এসেছিল, এবং রেগুলার আসতো। এবং সুস্মিতা এখানে বিভিন্ন সিনেমাতে সাইড রোল করতো, এখানে নাচের সিনে সাইড ডান্সার হিসেবে কাজ করতো, মাঝে মাঝে কোনো কোনো ছোটো ছোটো প্রজেক্টে কোরিওগ্রাফিও করেছে। পরিচিত হয়, সুস্মিতা বলে যে ওর বাড়িতে খুব অভাব, ওর বাবা চায় ওর বিয়ে হয়ে যাক, কিন্তু ও চায় কাজ করবে। এবং সেই অবস্থায় সুস্মিতার সাথে আমার প্রেম হয়। আমরা স্টুডিওর বিভিন্ন জায়গা, আমাদের এইটাই প্রেমের জায়গা, এই স্টুডিওর বিভিন্ন পোর্শনে প্রেম করতাম। বাবা থাকতো তো বেশি, তখনকার দিনে তো হাত ধরে ঘোরাও যেত না, সেভাবে প্রেম করার সুযোগ ছিল না, এবং ভালোবাসা তৈরি হয়। এবং ফাইনালি আমার সাথে সুস্মিতার সম্পর্কের যখন ৬ মাস বয়স হয়, তখন আমরা ঠিক করি আমরা বিয়ে করব, এবং আমরা পালিয়ে মন্দিরে বিয়েও করি দীঘাতে। এই দীঘা থেকে মন্দারমণি যাওয়ার সময় একটা মন্দির আছে, সেখানে আমাদের বিয়ে হয়। এবং বিয়ের পর আমরা তো এখানে থাকতাম। প্রথম দিকে আমার বাবা মেনে না নিলেও পরবর্তীকালে মেনে নেয়, এবং সুস্মিতাও স্টুডিওতে বিভিন্ন পরিচালক, বিভিন্ন ক্যামেরাম্যানের সাথে ভালো সম্পর্ক হয়ে যায়। আমার বাবার বৌমা বলে, বা আমার সাথে তো ওকে সবাই দেখতো, আমাকে ছোটো থেকেই সবাই এখানে দেখছে, ভালোবাসতো সেই জায়গা থেকে। এবং খুব কষ্ট করি আমরা এখানে থাকতাম ইনিশিয়ালি। পরে ঠিক করেছিলাম যদি জীবনে কিছু করতে পারি, আমরা পাশাপাশি কোনো একটা বাড়ি ভাড়া নেবো, যেখানে আমাদের পুরো পরিবারকে উঠিয়ে নিয়ে গিয়ে সেখানে কিছু করবো। কারণ এটা তো ফিউচার নয়, স্টুডিওতে থাকাটা কাজ হয়তো করবো ভবিষ্যতে, কিন্তু এই ছোটো ছোটো রোল করা, এই ছোটো ছোটো সিকোয়েন্সে অভিনয় করা, এগুলো না আমার খুব একটা ভালো লাগতো না শেষের দিকে। আমার তো কবে একটা ঠিকঠাক সুযোগ পাবো। আমি সবাইকে বলতাম, স্বপন ঝার সঙ্গে দেখা হতো, বীরেশ চ্যাটার্জির সঙ্গে দেখা হয়েছে পরিচালক তখনকার দিনে, সবাইকে আমি রিকোয়েস্ট করতাম যে সুযোগ দাও। অঞ্জন দত্তকে বলেছি, কিন্তু কেউ সুযোগ দেয়নি। ফাইনালি হঠাৎ করে কিছুদিন ধরে দেখতে পেলাম, মানে এই বিয়ের 7 মাস 8 মাস পরে, যে সুস্মিতা যখন তখন আমার সাথে কোনো কারণ ছাড়া ঝগড়া করতে শুরু করলো। যখন তখন ঝগড়া, ওর এই ছোটো ঘর ভালো লাগছে না, আমাদের খাবার দাবার ভালো লাগছে না, এই কালচার ভালো লাগছে না, মানে কোনো কিছুই ভালো লাগছে না। খালি বলতো ওকে নিয়ে ঘুরতে যেতে, বিভিন্ন জায়গায় যেতে, ওকে ভালো ভালো জিনিসপত্র কিনে দিতে, গয়না কিনে দিতে। এবং যেটা আমার পক্ষে বা আমাদের মতো পরিবারের পক্ষে খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছিল, কারণ তখনকার দিনেও সেই সময়টাতেও আমি খুব একটা ভালো সুযোগ পাইনি যে আমি ইনকাম করবো বিরাট এবং ওকে এগুলো কিনে দেবো। অ্যাফোর্ড করতে পারতাম না। দেখো, আজকের দিনে লজ্জা পেয়ে গেলাম, আপনি পারতাম না অ্যাফোর্ড করতে। এবং আমি ওকে বোঝাই যে সুস্মিতা, এভাবে তো সম্ভব না বাবা, তুমি আমার সঙ্গে থাকো। দেখো, আমরা তো ইনিশিয়ালি তো এভাবে কথা হয়নি যে আমি বিরাট কিছু করবো, তোমার জন্য বিরাট কিছু কিনে দিতে পারবো, আমরা আস্তে আস্তে যেতে পারবো, আস্তে আস্তে কিছু কিছু একসাথে করবো। একদিন হঠাৎ করে জানতে পারি যে সুস্মিতা সকালে ঘুম থেকে উঠে আমাদের স্টুডিও যে ঘরে আমরা থাকতাম সেখান থেকে চলে যায়। আমার বাবা কাঁদতে শুরু করে, আমার মা ছোটোবেলাতেই চলে গেছিলেন, কাজেই খুব ভেঙে পড়ি। আমি স্টুডিওতেও খুব একটা কাজ করতে শুরু করি না, আমি মদ খেতে শুরু করি। এবং আমার বেশ কিছু বাইরের উটকো বন্ধু বান্ধব হয় যারা স্টুডিওতে আমার সঙ্গে দেখা করতে আসে, এবং নেশায় একদম আসক্ত হয়ে যাই আমি সুস্মিতার চিন্তায়। অনেকদিন কেটে গেছিল, আস্তে আস্তে মাথা থেকে ওই সমস্ত কিছু বেরিয়েও গেছিল। ওই ভেঙে পড়ার আমি ঠিক বলতে পারবো না, তাও 4 মাস 5 মাস পর হঠাৎ করে একদিন সুস্মিতাকে দেখতে পাই। আমি NT1 স্টুডিওতে গেছিলাম বাবার সাথে একটা স্পেশাল শ্যুটের
ক্যাটারিংয়ের অর্ডার নিতে। সেখানে 21-এ গিয়ে দেখি সুস্মিতা একটি সিনেমাতে হিরোইনই মনে হলো, হিরোইনের মতো জামা কাপড় পরে নাচের সিনে সামনে নাচছে। এবং সামনে আমাদের তখনকার টলিউড ইন্ডাস্ট্রির সব থেকে করাপ্টেড প্রোডাকশন ম্যানেজার শম্ভু জানা সে দাঁড়িয়ে আছে, এবং শ্যুটের মাঝখানে মাঝখানে সুস্মিতা সেই শম্ভুদার সাথে সিগারেট খাচ্ছে। আমার দেখে একটু অবাকই লাগলো, সুস্মিতার বাবার বয়সী শম্ভুদার সাথে সুস্মিতা এখানে দাঁড়িয়ে আছে, শ্যুট করছে, এত ধরম মহরম, এত ভালো সম্পর্ক, বাবা এত গায়ে পড়া কি ব্যাপারটা কী হলো। পরবর্তীকালে জানতে পারলাম সুস্মিতা আমাদের এই বিয়েটার কথা কাউকে বলেনি এবং শম্ভুদার সাথে একটা অ্যাফেয়ারে জড়িয়ে গেছে। আমি সেখানে সুস্মিতাকে সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, এরকম কেন করলে। সুস্মিতাকে সরিয়ে আমার পাশ থেকে শম্ভুদা আমাকে এক চর, আমি ওখানে পড়ে গেলাম সবার সামনে। তাই হোক, কথাবার্তা না বাড়িয়ে ফিরে এলাম, নিজের বাবাকে লজ্জায় কিছু বলতে পারলাম না। এই ঘটনার পরে অনেকেই আমাকে এসে বলেছে যে শম্ভুদার সাথে সুস্মিতাকে দেখেছে, আরও বেশ কিছু পরিচালকের সাথে সুস্মিতাকে দেখা গেছে, রাতে বিভিন্ন বার থেকে বেরোচ্ছে, বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরোচ্ছে, তাদের গাড়িতে করে বেরোচ্ছে। আর কোথায় থাকতো সেই সময় সুস্মিতা সেটারও কোনো খোঁজখবর ছিল না। যাই হোক, এই ঘটনার প্রায় 2 বছর হয়ে গেছে। মাঝখানে আমি একবার বম্বেতেও বাবার সাথে কাজ করতে গেছিলাম, সিনেমাতে খাবার সরবরাহের কাজ করতে গেছিলাম। ফিরে আসার পর আমি একটু হলেও দাঁড়িয়েছি। ইন্দ্রপুরী স্টুডিওর বাইরে আমি একটি চা, পান, বিড়ি, সিগারেটের দোকান খুলেছিলাম, যেখান থেকে মোটামুটি আমার শুটিং করে যা ইনকাম করি তার থেকে বেশি ইনকাম হচ্ছিল, এবং মাঝে মাঝে ভালো ভালো চরিত্রও করছিলাম দূরদর্শনে বেশ কিছু সিরিয়ালে। মানিক বলে একটা সিরিয়ালে একটি উল্লেখযোগ্য ক্যারেক্টার পেয়েছিলাম, জননীতে একটা বড় রোল করেছিলাম জয়ন্ত দত্ত বর্মন বলে একজন অভিনেতার পাশে। এবং তারপরে 2 বছর পেরিয়ে গেছে, ইন্দ্রপুরীতে একটা বড় সেট লেগেছে এবং সেই সেটে একটা শুটিং হবে, এবং সেই শুটিংয়ে দেখাবে যে একটা বড় রাজবাড়িতে আগুন লেগে গেছে। এবং আর্ট ডিরেক্টর যিনি ছিলেন আনন্দ আড্ডো, তিনি সেখানে রেডি করেছেন সেট, এবং ফায়ার সার্ভিসের লোক এসছে, অ্যাকশন স্টান্ট ডিরেক্টর তিনিও এসছেন, শান্তনুদা, ওখানে অ্যাকশন সিকোয়েন্স যে শ্যুট করবে আগুনের বা অ্যাক্সিডেন্টের। এবং শুটিং চলতে 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 আমার সেখানে দায়িত্ব ছিল ফ্লোর ম্যানেজার হিসেবে। আমার প্রমোশন হয়েছিল তখন অ্যাজ এ ফ্লোর ম্যানেজার। যাই হোক, দায়িত্ব ছিল আমার, দায়িত্ব কোন আর্টিস্ট কখন আসছে সমস্ত কিছু দায়িত্ব নিয়েছিলাম, এবং ওখানে একটা ছোটো ক্যারেক্টারও করছিলাম ওই সিকোয়েন্সটায় সিনেমার। যাই হোক, শুটিং করতে করতে হঠাৎ করে দেখতে পাই যে ওই প্রজেক্টে সেকেন্ড লিড বা সেকেন্ড হিরোইন হচ্ছে সুস্মিতা নিজে। একটা এসি গাড়ি থেকে সুস্মিতা নামে, এখনো মনে আছে গাড়িটা ছিল এস্টিম বা 1000 মারুতি। সেই গাড়ি থেকে সুস্মিতা নামে এবং নেবে নিজের মেকআপ আর্টিস্টের সঙ্গে হেঁটে হেঁটে ইন্দ্রপুরীর সেই মেকআপ রুমে ঢুকে যায়, যেটা একটা সময় আমি সুস্মিতাকে নিজের হাতে করে চিনিয়েছিলাম, দেখিয়েছিলাম, সবার সাথে আলাপ করিয়েছিলাম। সেই মেয়েটার কথা ভেবে আমার অবাক লাগে যে একটা সময় নক করে মেকআপ রুমে ঢুকতো, এখন তার মেকআপ রুমের লোককে ঢোকার জন্য নক করতে হয়। এবং আমি লক্ষ্য করলাম আমার দিকে ঘুরেও তাকালো না। আমি বলে একটা মানুষ যে ওখানে থাকতাম কোনো সময় ওর সাথে, সেটাও মাথায় এলো না ওর। যাই হোক, শ্যুট চলছে, সিনটা হবে এরম, সুস্মিতার গায়ে আগুন লাগবে এবং সুস্মিতা রাজবাড়ির ভেতর থেকে বলবে আমাকে বাঁচাও। সেখানে শৈবালদা বলে একজন অভিনেতা, সে গিয়ে ওকে বাঁচাবে, আর আমরা সবাই বাইরে থেকে জল ঢালবো। বাকি ঘটনা বলতে গেলে না আমার ভয় লাগছে নিজেরই। এটা শুনে মুম্বা বললো, ওফ এখন নিজেই ভয় পেয়ে যাচ্ছে, কি অন্ধকারে ভূতের ভয় নাকি? বলছে আবার কতবার মরবো, ভূতের ভয় আমার লাগে না। মুম্বা বললো হ্যাঁ বলো বাকিটা। বলছে তারপর যেটা হলো, মেন যেটা হলো সেটা হচ্ছে শুটিং চলতে চলতে হঠাৎ করে সুস্মিতার গায়ে সত্যি আগুন লাগলো, এবং সুস্মিতাকে বাঁচানোর জন্য শৈবালদা ভেতরে ঢুকলো। শৈবালদা সুস্মিতার দাউ দাউ করে জ্বলে উঠলো। দুজনকে বাঁচাতে আমি ভেতরে ঢুকলাম। যে বালতিতে জলটা ছিল গায়ে ঢালবো, সেই বালতির জলটা ওদের গায়ে ঢালতে গিয়ে যা বিপদটা হলো, বালতির ভেতরে জল ছিল না, ছিল হচ্ছে কেরোসিন তেল অথবা কোনো পেট্রোল বা ডিজেল। শুটিংয়ের ওই তাড়াহুড়োর মধ্যে চেক করিনি। দাউ দাউ করে জ্বলে উঠলো। সুস্মিতাকে তার মাঝখান থেকে দুজনকে ছাড়িয়ে বের করার জন্য আমি নিজেও পুড়ে গেলাম ভেতরে। এবং বিশ্বাস করো বলবো, আমি না
আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না, শরীরে প্রাণ রয়েছে সেই অবস্থায় জলজ্যান্ত একটা শরীর দাউ দাউ করে জ্বলার যে যন্ত্রণা বোঝানোর মতো নয়। এই কথাটা বলতে বলতে হঠাৎ করে বুম্বার চোখে পড়লো একটা শরীর পুরো কঙ্কাল হয়ে দাউ দাউ করে জ্বলছে। বুম্বা এই ঘটনাটা শুনে হঠাৎ করে যেন বুম্বার মনে হলো চোখে সবকিছু অন্ধকার দেখছে, আর পেছন থেকে খিক খিক আওয়াজ, কোনো মহিলা প্রেতাত্মার। বুম্বার চোখ চলে গেল সেই ওপরটায়, দেখলো একটা জ্বলন্ত মানুষ এবং একটা জ্বলন্ত মহিলার প্রেতাত্মা উপরের ব্যালকনি থেকে বুম্বার দিকে তাকিয়ে আছে, তার ছেলের হাসি আসছে। বুম্বা ওখান থেকে সোজা লোকনাথ বাবার নাম নিয়ে দৌড়ে 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 ইন্দ্রপুরীর যে ফ্লোরে ওর অডিশন হওয়ার কথা ছিল সেই ফ্লোরের সামনে পড়ে অজ্ঞান হয়ে গেল। যখন জ্ঞান ফিরলো তখন ফিরে দেখছি চারপাশে প্রচুর অভিনেতা অভিনেত্রী, এবং ওর সামনে ক্ষমা চাইলো, মানে সরি বললো ওকে ডিরেক্টর যে এতক্ষণ ওকে ডেকে বসিয়ে রাখার জন্য। যখন ওর জ্ঞান ফিরেছিল বা যখন ওর চোখটা খুলেছিল তখন সূর্যের আলো আস্তে আস্তে আকাশ ফুটে বেরিয়েছিল, তখন বাজে ভোর 4টে 4:30। ঘটনাটা আর কাউকে বলেনি, কিন্তু পরবর্তীকালে যখন ইন্দ্রপুরী স্টুডিওতে এসেছিল এক ভদ্রলোক ছিল, তাকে তোতলা প্রদ্যুৎদা বলা হতো, সিকিউরিটি। আজও হয়তো তিনি ইন্দ্রপুরী স্টুডিওতে থাকেন, তাকে ও ঘটনাটা বলেছিল। তখন প্রদ্যুৎদা ঘটনাটা যে কতটা সত্যি সেই ঘটনাটা বলেছিল, এবং প্রদ্যুৎদা বলেছিল যে বুম্বা হচ্ছে আমার ভাইপো। বুম্বার মৃত্যু হয়েছিল 94 সালে, তারপর থেকে 96 সালে মৃত্যু হয়েছিল বুম্বার, এবং তারপর থেকে ওই দিকে ওই ফ্লোরটা পুড়ে যাওয়ার পর আর কখনো কোনো শ্যুট হয়নি। কেমন লাগলো এই সত্যি ঘটনাটা? আমি ক্রাইম মাস্টার ডোডো, ইউটিউবের আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই, এবং দেখেছো ব্লুও গল্প শুনতে কিন্তু ঘুমিয়ে পড়েছে, ব্যাপার ছিল যাওয়া। সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো আজকের ভিডিওটা। তোমাদের জন্য আরও নতুন নতুন গল্প নিয়ে আসবো আমি। ভালো থেকো, নমস্কার।